সেদিন দেখলাম আমি যে গণ অধিকার পরিষদের রাশেদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন, সে আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি? আমি বলি কি রাশেদ, হুদাই আমার পিছে লাগতে এসো না, নিজের মূর্খতা প্রকাশ করো না। দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই, তারা ইসলাম নিয়ে কথা বলে না, লেখালেখি করে না, গবেষণা করে না। এই যে ইগনাস গোলসিয়ার নাম শুনিস জীবনে? শোনো নাই, উনি হাঙ্গেরির লোক ছিলেন, আধুনিক ইসলামিক স্টাডিজের অন্যতম প্রতিষ্ঠাতা। হাদিস নিয়ে যত মৌলিক গভীর গবেষণা হয়েছে এই ভদ্রলোক করেছে। জোসেফ শাক্টের নাম শুনিস কোনদিন? ইসলাম শিক্ষা এবং শরিয়া আইন বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে। আধুনিক যুগে মন্টেগমেরি ওয়াট নাম শুনিস? নবী করিম পিস বি আপন হিম, ওনার জীবন এবং ইসলামের প্রারম্ভিক ইতিহাস নিয়ে যে বিখ্যাত কাজটা সেটা ওনার করা। মুসলমান না হলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না, কোন নিষেধ আছে নাকি ইসলামে? তো তুমি তো মুসলমান, মির্জা ফখরুল মুসলমান, অন্তত নামে মুসলমান, তো পারো না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এতদিনেও সরিয়া নিয়া? পারো না জন্যই তো আমারে কইতে হয়, শুধু পারো না তা না, ওরা যা চায় ইন্ডিয়া যা চায় সেটা কই আসো। রাজনৈতিক দল করছো, দূতাবাসের তো দাওয়াত টাওয়াত দাও, তো সবাই ডাকো একদিন দেখি হোটেলে, গণ অধিকার পরিষদের তরফ থেকে, খরচ আমি দিব, বলো আমরা সরিয়া নিয়ে গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব, তারপরে সেটা ভিডিও করো, তুমি নিজে করো, দেখি কেমন পারো। আমি কেন মুসলমান হই না তার আগে দেখাও তুমি কোন মাপের মুসলমান হইতে পারছো। এটা একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটা প্রমাণ দাও আগে। তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার, সাংস্কৃতিক পরিচয় রক্ষার পর্যাপ্ত ইসলামী জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দাও আগে দেখি। আমি তো চুপ হয়ে যাইতেই পারি যে কোনো সময়, কিন্তু দেখি তোমার অ্যাডম কেমন, তোমাদের অ্যাডম কেমন। দেখতেছি তো অ্যাডম। বাংলাদেশে 82% মানুষ ছড়িয়ে আইন চায়, জানো এটা? এটা 2015 সালের কথা। কেন চায়? তারা মুসলমান তাই চায় না, তারা এই জন্য চায় যে সমাজে ইনসাফ লাগে, তাছাড়া রাষ্ট্র চলে না, রাষ্ট্র টিকে না। তোমরা তো তোমাদের বালসালের আদালত, আইন, রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো নাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো নাই সমাজে, তাই মানুষ খোদার দরবারে ফরিয়াদ জানায়। একজন মুসলমান যখন বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, সে তো আসলে শুধু একটা আইন, একটা ঐতিহ্য, একটা বিশ্বাস, একটা সভ্যতা এবং তার আত্মপরিচয়কে অস্বীকার করে। এই অস্বীকার শুধু ব্যক্তিগত মত না, বরং তা মুসলিম উম্মার অন্তর্নিহিত ঐক্যের ভিত কাঁপায় দেয়। মির্জা ফখরুল হয়তো ইন্ডিয়ার সাথে কৌশল করতে চাইছে, হয়তো তিনি ভাবছেন ভারত বা পশ্চিমের মনোভাব তুষ্ট করলে রাজনীতির সুবিধা পাওয়া যাবে, কিন্তু তিনি ভুলে গেছে নিজের ভিত্তি কাটলে কৌশল কিছু করতে পারে না, থাকে শুধু পতনের গর্ত। আজকে বাংলাদেশের কেউ শরিয়ার নাম নিলে তাকে মৌলবাদী বলা হয়, পশ্চাৎপদ বলা হয়, কিংবা লিবারেল দুনিয়ার শত্রু বলা হয়। অথচ আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আধুনিক ফেমিনিস্ট আইনের ভিত পর্যন্ত বহু প্রভাব আজ ইসলামী শরিয়ার চিন্তা থেকে আসছে। কাজেই প্রশ্ন একটাই, আপনি শরিয়ার শত্রু নাকি অজ্ঞ? আপনি আত্মপরিচয়ের পক্ষে নাকি রাজনৈতিক গোলামীর খাঁচায় বন্দী? আপনি কাদের প্রতিনিধি, আপনার ধর্মীয় সংস্কৃতির নাকি আপনার প্রতিপক্ষের? শরিয়া মানে কেবল শাস্তি না কিন্তু, বরং তা একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা। আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না, নিজেকে, নিজের সংস্কৃতিকে সেটাকে অস্বীকার করা। যার ধর্ম তুমি ধারণ করো তার বিধানকে অপমান কইরা তুমি কাকে সন্তুষ্ট করবা, আর কাদের কাছে নিজেকে বিকায় দিতেছো? এই প্রশ্ন ফুরাবে না যতদিন পর্যন্ত একজন নেতা দাঁড়ায় বলবে আমরা শরিয়াতে বিশ্বাস করি না। বাংলাদেশকে তার সংস্কৃতি, তার ধর্মের উপরেই দাঁড়াইতে হবে, সেটাই বাংলাদেশের নিয়তি, এবং সেইটাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং মানব সত্তার মর্যাদা রক্ষা করবে। মির্জা ফখরুল যদি শরিয়া নিয়ে ডিটেলস গুলো জানতেন তাহলে তো বেকুবের মতো উত্তর দিতেন না। উনি কি বলতে পারতেন না নন মুসলিম দেশগুলোর তালিকা যেখানে শরিয়া আইন আংশিকভাবে চালু আছে, যেমন ইথিওপিয়া, এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, মুসলিমদের জন্য পারিবারিক আইন এবং উত্তরের দিকে শরিয়া আইন মোতাবেক চলে। এমনকি ইসরায়েলে, এটা তো ইহুদি সংখ্যাগরিষ্ঠ, মুসলিম নাগরিকের পারিবারিক এবং ব্যক্তিগত আইনে শরিয়া আদালত চলে ইসরায়েলে, এটা সরকার অনুমোদিত। এমনকি ভারতে এটা মুসলিম পার্সোনাল ল আছে না, বিয়া, তালাক, মোহর, মিরাজ, এই সমস্ত এটা আইনে স্বীকৃত। সিঙ্গাপুরে, এই যে সিঙ্গাপুরে, এটা তো বৌদ্ধ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ, এখানে শরিয়া কোর্ট আছে মুসলিমদের পারিবারিক বিষয় বিচার করার জন্য। কেনিয়া, এটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে খাদি কোর্স আছে, মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইন নিয়ে রায় দেয়। ফিলিপাইনে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশ, যেটা মুসলিম স্বশাসিত অঞ্চলে শরিয়া আদালত কার্যকর আছে। এমনকি ইউকেতে, যুক্তরাজ্যে, এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে শরিয়া কাউন্সিল আছে, ইসলামিক ট্রাইব্যুনাল আছে, এটা ঐচ্ছিক পারিবারিক সালিশ হিসেবে এটা ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। অস্ট্রেলিয়া, এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, এটা মুসলিম কমিউনিটির মধ্যে শরিয়া ভিত্তিক মধ্যস্থতা, এটা নন বাইন্ডিং, এটা চালু আছে। পশ্চিমারা শরিয়া আইন অনুসারে নারীর সাক্ষ্য অর্ধেক গণ্য হয়, এটাকে গ্রহণ করে না।
শরিয়ায় নির্দিষ্ট ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে, যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের অর্ধেক, এটা সত্য। পশ্চিম আইন নারী পুরুষের সাক্ষ্যকে সমান মর্যাদা দেয়, সেজন্য ওরা বলে এই শরিয়া আইন এটা জেন্ডার নিউট্রাল না, নারীকে ক্ষমতাকে খর্ব করা হয়েছে এবং নারীকে অসম্মান করা হয়েছে। ইসলামী শরিয়াতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের তুলনায় অর্ধেক, এটা বিধান আছে, বিশেষ করে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়। এটার আবার কতগুলো কারণ আছে। একটা হইতেছে সাংঘর্ষিক পরিবেশে নারীর ঝুঁকি কমানো, প্রোটেক্টিভ লজিক। এটা মানে ইসলামী সমাজে নারীদের দায়িত্ব কিন্তু মূলত পরিবার কেন্দ্রিক। বিচারালয় বা আদালতে উপস্থিত হওয়া ছিল এক ধরনের সামাজিক অস্বস্তির বিষয়, এখনো তাই, এমনকি পশ্চিমা সমাজও তাই। তাই আর্থিক বা অপরাধমূলক মামলায় নারীদের বাধ্যতামূলক সাক্ষী না বানায় সহযোগী সাক্ষী হিসেবে রাখা হয়েছে। এটা কিন্তু সুরক্ষামূলক শর্ত, এটা কিন্তু অবমাননা না, দমনমূলক না। মনস্তাত্ত্বিক এবং আবেগজনিত পার্থক্য আছে। অনেকে বলেন, যেমন ধরেন সাধারণত নারীরা বেশি সংবেদনশীল হয়, আবেগপ্রবণ হয়, তাই কোনো চাপে বা ভুল ব্যাখ্যার ঝুঁকি থেকে দ্বিতীয় নারী সাক্ষী রাখার মাধ্যমে স্মরণ করে দেওয়ার একটা পদ্ধতি নির্ধারিত হয়েছে। এবং আমরা দেখব যে আধুনিক পশ্চিমা আইনেও এটাকে অনুসরণ করা হয়েছে। আমরা একদম তাই মিলাই দেব। তো এইটা কিন্তু নারীকে অযোগ্য বলা না, বরং মানসিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা। আর নারীর সাক্ষ্য তো সব ক্ষেত্রে অর্ধেক না। যেমন ধরেন ধর্ষণ, প্রসব, নারীর শারীরিক অবস্থা ইত্যাদি ক্ষেত্রে নারীর একক সাক্ষ্যই যথেষ্ট। সুদ, চুরি, হত্যা এই সমস্ত অপরাধে সাক্ষ্য হয় গ্রহণযোগ্যভাবে, নিরপেক্ষভাবে। শুধুমাত্র আর্থিক চুক্তি এবং দলিল এই ক্ষেত্রে দ্বৈত নারীর সাক্ষ্য প্রয়োজন হয়। আরো কারণ আছে, যেমন নারীকে সাক্ষ্যদানে বাধ্য না করা, এটা হচ্ছে বার্ডেন রিডাকশন। এটার অর্থ কি? ধরেন ইসলামে সাক্ষ্যদানের দায়িত্বকে এক ধরনের সামাজিক এবং নৈতিক বোঝা হিসেবে দেখে। নারীকে এই দায় থেকে পুরোপুরি অব্যাহতি না দিয়া সহযোগী করে রাখার মাধ্যমে তার উপরে চাপ কমানো হয়েছে। ইসলামে কিন্তু সাক্ষ্য মানে শুধু বলা না, ইসলামের সাক্ষ্য হচ্ছে একটা কসম এবং দায়বদ্ধতা, শাহাদা। ভুল সাক্ষ্য দিলে গুনাহ হয়, শাস্তিযোগ্য এটা। অর্থাৎ নারীর উপরে কম দায় চাপায় তাকে আইনি ভুলের ঝুঁকি থেকেও সুরক্ষা দেওয়া হয়েছে। এটা এক ধরনের রহমতমূলক বিধান। এটাকে লিঙ্গ বৈষম্য বলবেন? নারী সর্বক্ষেত্রে তো অর্ধেক না, ক্ষেত্রে ক্ষেত্রে নারী একক সাক্ষী হইতে পারে। এটা নারীর অযোগ্যতা প্রমাণ করে না, নারীর জন্য আলাদা সামাজিক ভূমিকা এবং দায় বিবেচনা কইরা এটা নির্ধারিত করা হয়। এটা আধুনিক মানবাধিকার পরিপন্থীও না, বরং ইসলামে কিন্তু সমতা না, ইসলামে বলা হয় জাস্টিস, ন্যায় বিচার, ইনসাফ। তাই সবাইকে সমান বলা না, উপযুক্ত দায়িত্ব দেওয়াটাই উদ্দেশ্য। আসেন আরেকটু বুঝে দেখি ইসলামের ধারণার আরেকটু গভীর দর্শন নিয়ে আলাপ করি। ইসলামের ন্যায় বিচার মানে সবার সাথে একরকম আচরণ না, বরং যার যা দায়িত্ব তার জন্য সেই অনুযায়ী বিধান। তাই সাক্ষ্য দেওয়ার দায়িত্ব প্রেক্ষাপট ভিত্তিক ভাবে নির্ধারিত। ইসলামী সমাজে আদিকাল থেকে সমাজে আদালত ছিল হিস্টোরিক্যালি পুরুষ শাসিত, কঠোর এবং জনসমাগমপূর্ণ স্থান। নারীদের জন্য আদালতে গিয়ে অচেনা পুরুষদের সামনে যুক্তি, স্মৃতি, প্রশ্নোত্তর, জেরা এই সমস্ত ছিল সামাজিকভাবে অস্বস্তিকর এবং সম্ভাব্য অপমানজনক। তাই শরিয়া বলছে যে একজন নারী একা সাক্ষ্য না দিয়ে আরেকজন নারী থাকুক, যেন ভুল হইলে সে স্মরণ করা যেতে পারে। এটা নারীর জন্য মানসিক সুরক্ষা।